গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে ঝিঝি পোকার একঘেয়ে ডাক ভেসে আসছিল যেন অনন্তকাল ধরে। দূরের শেয়ালের হাঁক আর প্যাঁচার ভৌতিক ডাক সেই নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলছিল। বাতাস বইছিল শনশন করে, আর তার সাথে তেঁতুল পাতার মর্মর শব্দে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল। গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পুরনো ঠাকুরবাড়ির শেষ সীমানায় একজোড়া শ্যাওলা পড়া সমাধির পাশে দাঁড়িয়েছিল এক বিশাল শতবর্ষী তেঁতুল গাছ। গাছটা এতটাই পুরনো যে তার গুঁড়িটা বহু জায়গায় ফাটল ধরা, কোথাও আবার মাকড়সার জালের মতো শাখা প্রশাখা বেরিয়ে গেছে। ডালপালাগুলো যেন অজস্র ক্ষুধার্ত হাত হয়ে আকাশ ছুঁতে চাইছে, আর চাঁদনি রাতে তাদের ছায়াগুলো নিচে পড়ে এক অদ্ভুত দানবীয় রূপ ধারণ করত। গ্রামের লোকেরা বলতো এই তেঁতুলতলায় নাকি এক অতৃপ্ত আত্মা বাস করে। কারো সাহস হতো না সূর্যাস্তের পর সেই পথ মাড়ানোর। অবিনাশবাবু, শহরের নামকরা যুক্তিবাদী অধ্যাপক এবং এক কট্টর সংশয়বাদী, এই সব ভূতপ্রেতের গল্পে বিন্দুমাত্র বিশ্বাস করতেন না। তার কাছে সবই ছিল কুসংস্কার, অলস মস্তিষ্কের কল্পনা। বিজ্ঞানের ছাত্র হিসাবে তিনি কেবল পরীক্ষিত সত্যকেই মানতেন। গ্রামের পৈতৃক ভিটায় এসেছিলেন কিছু জরুরি গবেষণার কাজে, যা তাকে কয়েক মাস এখানে কাটাতে হবে। গ্রামের সহজ সরল মানুষজন তাকে বারবার তেঁতুলতলার গল্প শুনিয়েছিল, কিভাবে এক পথিক রাতে গাছতলায় আশ্রয় নিয়েছিল আর পরদিন সকালে তার আর কোনো খোঁজ মেলেনি, কিভাবে এক রাখাল ছেলে গাছের ডালে দোল খেতে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। অবিনাশবাবু কেবল মুচকি হেসে উড়িয়ে দিতেন সেসব কথা, বলতেন সবই ভিত্তিহীন গুজব, মন গড়া গল্প। তেঁতুলতলায় পৌঁছাতে তার প্রায় 15 মিনিট লাগল। চাঁদের আলোয় গাছটা আরও প্রকাণ্ড, আরও ভুতুড়ে লাগছিল। চারপাশের গাছপালাগুলো যেন নীরব দর্শক। অবিনাশবাবু গাছের ঠিক নিচে, যেখানে অপেক্ষাকৃত পরিষ্কার জায়গা, সেখানে বসলেন। লণ্ঠনটা পাশে রেখে তিনি হাতে তুলে নিলেন তার প্রিয় ভয়ের গল্প সংকলন, যদিও তার কাছে এগুলো হাস্যকর লাগত। তিনি পাতা উল্টাতে শুরু করলেন, উদ্দেশ্য নিজের মনকে বোঝানো যে তিনি মোটেই ভয় পাচ্ছেন না। ঠান্ডা হাওয়ায় মাঝে মাঝে তার শরীর কেঁপে উঠছিল, কিন্তু তিনি নিজের যুক্তি আর সাহস থেকে এক চুলও নড়লেন না। হঠাৎ করেই বইয়ের পাতাগুলো আপনা আপনি উল্টাতে শুরু করল। অবিনাশবাবু প্রথমে ভাবলেন হাওয়ার কাজ, কিন্তু বইয়ের পাতা যেভাবে দ্রুত এবং এলোমেলোভাবে উল্টাচ্ছিল তা কোনো সাধারণ হাওয়ার কাজ হতে পারে না। তার হাত থেকে বইটা প্রায় পড়েই যাচ্ছিল। তিনি সতর্ক হলেন, চারপাশটা ভালো করে দেখলেন। কেউ কোথাও নেই, শুধুই আধারের খেলা। তারপর একটা খসখস শব্দ শোনা গেল। মনে হলো যেন শুকনো পাতা মারিয়ে কেউ অত্যন্ত ধীর গতিতে হিস হিস করে হেঁটে আসছে। অবিনাশবাবু লণ্ঠনের আলো সেদিকে ফেললেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। শুধু শুকনো ঝরা পাতার স্তূপ দেখা গেল। শব্দটা এবার আরও কাছে মনে হলো, যেন তার ঠিক পেছন দিক থেকে আসছে। একটা হিম শীতল স্রোত তার শির দ্বারা বেয়ে নেমে গেল। তবুও তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন। এসবই মনের ভুল, নিজেকে বোঝালেন তিনি। কে? অবিনাশবাবু দৃঢ় কণ্ঠে জানতে চাইলেন। তার গলার স্বরটা নিজের কাছেই কেমন যেন কাঁপানো মনে হলো। কোনো উত্তর এলো না, শুধু তেঁতুল গাছের ডালপালাগুলো আরো দ্রুত নড়তে শুরু করলো, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের প্রবলভাবে ঝাঁকাচ্ছে। গাছ থেকে টুপটাপ করে তেঁতুল পড়তে শুরু করলো, কিন্তু তাতে কোনো শব্দ হলো না, যেন শূন্যে মিলিয়ে যাচ্ছে। অবিনাশবাবু চোখ বড় বড় করে দেখলেন, একটি তেঁতুল তার গায়ের ওপর দিয়ে উড়ে গেল, কিন্তু তার ত্বকে কোনো স্পর্শ অনুভূত হলো না। এক অদ্ভুত অনুভূতি হলো তার, যেন তার চারপাশের বাতাসটাই জমাট বেঁধে গেছে। তারপর তিনি স্পষ্ট অনুভব করলেন, কেউ যেন তার কাঁধে হাত রাখল। সেই স্পর্শ এত ঠান্ডা ছিল যে অবিনাশবাবুর মনে হলো তার রক্ত শিরায় শিরায় জমে যাচ্ছে। তিনি দ্রুত ভার ঘুরিয়ে দেখলেন, কিন্তু তার পাশে কেউ নেই। শুধু একটা মৃদু শ্বাসরুদ্ধকর গন্ধ তার নাকে এলো, পুরনো শ্যাওলা আর মাটির গন্ধ।
তবে গাছের ঠিক নিচেই একটি অস্পষ্ট ছায়া নড়াচড়া করছে। ছায়াটি দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তা এতই পাতলা, এতই ইথারি যে চাঁদের আলো তার ভেতর দিয়ে চলে যাচ্ছে। ছায়াটা যেন ধীরে ধীরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর তার আকৃতিও বদলাচ্ছে। অবিনাশবাবু এবার সত্যিই ভয় পেলেন। তার সমস্ত যুক্তি, তার যাবতীয় সংশয় এক নিমিষে উড়ে গেল। তিনি বুঝতে পারলেন গ্রামের মানুষের কথা মিথ্যে ছিল না। এই তেঁতুল গাছের সত্যিই কিছু একটা আছে, এক ভয়ঙ্কর অব্যাখ্যেয় শক্তি। তিনি দ্রুত উঠে দাঁড়ালেন এবং প্রাণপণে দৌড়াতে শুরু করলেন। পেছনে ফিরে তাকানোর সাহস তার ছিল না। গ্রামের দিকে ছুটতে ছুটতে তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। সেই তেঁতুল পাতার খসখস শব্দ, শুকনো পাতার উপর দিয়ে হেঁটে আসার শব্দ এবার আরও দ্রুত এবং স্পষ্ট হয়ে যেন তাকে তাড়া করছে। একসময় তার মনে হলো তেঁতুল গাছের ডালপালাগুলোও যেন তার পিছু পিছু ছুটে আসছে, আর হিমশীতল বাতাস যেন তার কানে ফিসফিস করে কিছু বলছে, যা তিনি বুঝতে পারছেন না, শুধু তার মনকে আরও আতঙ্কিত করে তুলছে। পরের দিন সকালে অবিনাশবাবুকে তার ঘরের বিছানায় নিথর অবস্থায় পাওয়া গেল। তার চোখে ছিল এক গভীর জমে থাকা আতঙ্ক। মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো ভয়ঙ্কর অকল্পনীয় দৃশ্য দেখে মারা গেছেন। শরীর দেখে কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেল না, কিন্তু তার চুলগুলো যেন সাদা হয়ে গেছে একদিনে। হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল একটি শুকনো তেঁতুল পাতা। গ্রামের লোকেরা বলাবলি করল অবিনাশবাবুর আত্মার শান্তি হয়নি, কারণ তিনি তেঁতুলতলার আত্মাকে বিরক্ত করেছিলেন। আর সেই তেঁতুল গাছ আজও দাঁড়িয়ে আছে, গ্রামের সমস্ত রহস্য আর ভয়কে নিজের মধ্যে ধরে। যখনই রাত গভীর হয় আর বাতাস বয়, তেঁতুল পাতার মর্মর শব্দে আজও যেন চাপা কান্নার সুর শোনা যায়। আর পথ ভুলে যাওয়া কোনো পথিক যদি সেই গাছের পাশ দিয়ে যায়, তবে তার কানেও নাকি ভেসে আসে এক অশরীরী ফিসফিসানি।